তো বন্ধুরা, আজ আমি ব্যাখ্যা করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান একটি ভূতের মুভি। তাহলে আর কোনো দেরি না করে সরাসরি ভিডিওর দিকে চলে যাই। মুভিটি শুরু হয় একটি ভয়ানক এবং সাসপেন্সপূর্ণ দৃশ্য দিয়ে, যেখানে আমরা জানতে পারি যে 1980-এর দশকে অনেক ডাকাত হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তাদেরকে হত্যা করা হয়েছিল। এখন এই ডাকাতরা ছিল অর্গানাইজড এবং আনঅর্গানাইজড গ্রুপে বিভক্ত, যার মধ্যে অর্গানাইজড গ্রুপটিকে সুগালি বলা হতো। সুগালি শব্দটি এসেছে গালি থেকে, যার অর্থ হলো গুংবান আবাক লেয়ার, অর্থাৎ ওয়াইল্ড কিড সোসাইটি। ওয়াইল্ড কিড সোসাইটি বলা হতো তাদেরকে, যারা কোনো নিয়ম বা নিয়ন্ত্রণ ছাড়াই হিংস্র আচরণ করত। আর সবচেয়ে ভয়ানক বিষয় ছিল যে কিছু সুগালিকে মারা প্রায় অসম্ভব ছিল, তাদের গুলি বা ছুরি দিয়েও মারা যেত না। অনেকের বিশ্বাস ছিল যে সুগালিদের কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সাথে সম্পর্ক ছিল এবং তাদেরকে অসাধারণ শক্তির অধিকারী মনে করা হতো। এখন এখান থেকে দৃশ্য শিফট হয়ে 1985 সালের সেন্ট্রাল হাওয়া মাজানা অ্যাঙ্গেলে চলে আসে। সেখানে একজন সাধারণ মানুষ দানন তার সহকর্মীদের সাথে কাজ করছিল। এই লোকেরা আসলে শ্রমিকদের দিয়ে সুগালিদের মৃতদেহগুলো কবর দিচ্ছিল। এখন এই অনেক মৃতদেহের মধ্যে একটি শক্তিশালী সুগালিও ছিল, যার নাম জেরো। এখন দানন তার গাড়ি থেকে নেমে জেরোর কাছে যায় এবং তাকে বলে, তুমি মানুষ নও। এখান থেকে বোঝা যায় যে জেরো একজন সাধারণ মানুষ ছিল না, বরং একজন শক্তিশালী এবং কালো জাদু জানা ব্যক্তি। এখন জেরো মৃত্যুর আগে একটি ভয়ানক অভিশাপ দিয়ে যায়। সে বলে, যতদিন পর্যন্ত আমার রক্ত এই মাটিতে লেগে থাকবে, এই জায়গাটি মৃত্যু এবং ধ্বংসে ভরা থাকবে। দানকের কাছে জেরোর কালো জাদুর বইও ছিল, যার ভিতরে সমস্ত রিচুয়াল লেখা আছে, যার মধ্যে একটি কথা লেখা আছে যে শুধুমাত্র তার নিজের রক্তই তাকে মেরে ফেলতে পারবে। ঠিক তখনই নাম, যিনি রেগে ছিলেন, রেগে গিয়ে একটি ধারালো কাটার দিয়ে তার গলা কেটে ফেলে। আর এই বইয়ের ভিতরে অনেক পদ্ধতি লেখা ছিল। যাই হোক, এরপরে আমাদের কিছু সংবাদপত্রের শিরোনাম দেখানো হয়, যা প্রমাণ করে যে সুগালিদের সম্পর্ক শুধু হিংসার সাথে নয়, বরং কালো জাদুর সাথেও ছিল। অনেক জায়গায় লেখা ছিল যে সুগালিদের রক্ত কোনো কারণ ছাড়াই ঝরানো হয়েছিল। এবং তারপর আরেকটি নাম সামনে আসে, যার নাম ক্রোমলিন বেয়ারোস এবং পোল বেয়ারোস। তাদেরকে বলা হয় যারা কফিন বহন করে। এখানে কিন্তু ক্রোমলিনের রহস্য মুভির শেষে খুলবে। এখন এখান থেকে দৃশ্য 10 বছর পরে চলে আসে। সেখানে আমরা জিয়া নামের একটি মেয়ের দেখা পাই, যে তার বন্ধু দিকার সাথে মাঝ নাঙে যাচ্ছিল। জিয়ার মা মারা গিয়েছে এবং তিনি তার অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নেওয়ার জন্য এই গ্রামে আসছিলেন। জিয়া তার মায়ের সাথে থাকতো না, কারণ তার সাথে সব সময় আলাদা এবং খারাপ আচরণ করা হতো। জিয়া এই গ্রামে আসছিলেন কারণ তিনি তার বাবার সম্পর্কে সত্য জানতে চাইতেন। লোকেরা বলতো যে তার বাবা অন্য কেউ নয়, বরং জেরোই ছিলেন। কিন্তু তার বাবার সম্পর্কে যা শুনেছিল তা কি সত্য ছিল নাকি শুধু গুজব, জিয়া তা নিজে জানতে চাইতেন। এখন যে জিয়া এবং দিকা মাঝে নাঙে প্রবেশ করে, সেখানকার আবহাওয়া হঠাৎ করে খারাপ হতে শুরু করে। তীব্র বাতাস বইতে শুরু করে এবং আবহাওয়াও নিজে থেকেই অদ্ভুত হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে জিয়ার সাথে তার বাবার অভিশাপও ফিরে এসেছে। জেরো বলেছিল যে যখন তার রক্ত এই জায়গায় ফিরে আসবে, তখন ধ্বংস আসবে। এবং যেহেতু জিয়া জেরোর মেয়ে, তার শরীরে তারই রক্ত প্রবাহিত হচ্ছে। যেই নাম, অর্থাৎ জিয়ার নানা, তাকে দেখে তার মুখে রাগ এবং হতাশা দেখা যায়। জিয়া তাকে গ্র্যান্ডপা বলে ডাকে, কিন্তু নাম তাকে দেখে মোটেও খুশি হয় না। অন্ত্যেষ্টিক্রিয়া আসা লোকেরাও জিয়াকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল এবং তাকে সেখান থেকে চলে যেতে বলছিল। জিয়া তার মায়ের কবরের পাশে বসেছিল। এরপর সে তার নানার বাড়িতে যায়। সেখানে নাম তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জিয়া তা প্রত্যাখ্যান করে, কারণ সে তার অতীতের সত্য জানতে চায়। নাম জিয়ার উপর চিৎকার করে বলে, তোমার এখানে থাকা একদমই নিরাপদ নয়। জিয়া তখন জিজ্ঞাসা করে, কেন? এটা কি আমার বাবার কারণে?
নাং তখন জিয়াকে বলে রাত হওয়ার আগে এই জায়গা ছেড়ে চলে যাও। এরপর প্রাপ্ত সব গ্রামবাসীদের সতর্ক করে দেয় যে জিয়ার এখানে আসা একটি খারাপ সংকেত। সে বলে রাতের বেলা দরজা এবং জানালা বন্ধ রাখবে। যদি কেউ দরজায় কড়া নাড়ে তাহলে দরজা খুলবে না, আর যদি কেউ ভুলেও তা করে বা নিজের চোখে কিছু দেখে ফেলে তাহলে বুঝে নেবে যে তার মৃত্যু নিশ্চিত। এখানে প্রাপ্ত কার কথা বলছিল সেই সাসপেন্স আমাদের এখনো দেখানো হয়নি। অন্যদিকে জিয়া তার মায়ের জিনিসপত্র দেখছিল, এমন সময় একটি বল উপরে থেকে নিচে পড়ে। সেই বল দেখে জিয়া উপরে যায়। সেখানে সে একটি লোহার বাক্স দেখতে পায় যার উপর তালা লাগানো ছিল। ঠিক তখন নাং সেখানে এসে জিয়াকে বলে জিনিসপত্র গুছিয়ে নাও, আমি তোমাকে শহরে পৌঁছে দেব। এই সবকিছু জিয়ার জন্য শুধু শুরু মাত্র, কারণ এরপর যা কিছু ঘটতে যাচ্ছিল তা আরো বেশি ভয়ানক এবং অবাক করার মতো ছিল। দিকা জিয়াকে বলে তোমার নানা তোমাকে এখান থেকে বের করে দিতে চাইছেন। সম্ভবত তিনি গ্রামবাসীদের জন্য এমন করছেন। কিন্তু সে আরো বলে আসল কারণ তোমার বাবা অনেক ঋণ নিয়েছিলেন এবং তারপর এই জায়গা ছেড়ে চলে গিয়েছিলেন। জিয়া তখন কিছু ভেবে বলে আমার মনে হয় না আমার বাবা এমন ছিলেন। তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং তিনি কখনো এভাবে পালিয়ে যেতে পারে না। এর পিছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে এবং আমাকে তা খুঁজে বের করতে হবে। জিয়া দিকাকে আরো কিছু কথা বলে আমার নানা আমাকে কখনো এই গ্রামে আসতে দিতেন না। তিনি বলতেন যদি আমি এখানে আসি তাহলে মানুষ মারা যাবে, কিন্তু এই কথার কোনো যুক্তি ছিল না, কারণ আমার মনে এমন কোনো ভয় ছিল না। যাই হোক, রাত হয়ে যায় এবং নাং, জিয়া এবং দিকারকে গাড়িতে বসে গ্রাম থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। জিয়া চুপি চুপি হাসে, কারণ সে নিজেই গাড়ির টায়ার পাংচার করেছিল যাতে তারা এখানেই থাকতে বাধ্য হয়। নাংয়ের রাগ আকাশ ছুঁয়ে যায় এবং সে একটি শটগান নিয়ে আসে। জিয়াকে বলে তুমি এখানে থাকো এবং ঘরের ভেতর চলে যাও, আর দিকাকে বলে তুমি আমার সাথে আসো। জিয়া কিছুই বুঝতে পারে না যে নাং তাকে কি থেকে বাঁচাতে চাইছিল। সে প্রশ্নও করে, কিন্তু নাং কোনো উত্তর না দিয়ে দিকাকে নিয়ে চলে যায়। জিয়া সম্পূর্ণ বিভ্রান্ত হয়, কিন্তু তার মনে ভয় এবং প্রশ্ন জেগে ওঠে। পথে নাং এবং দিকা আলাদা হয়ে যায় এবং দিকা একা এক জায়গায় বসে থাকে। এমন সময় সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তার সামনে বাতাসে কিছু অদ্ভুত ছায়া দেখা যায়, যেগুলো আসলে আত্মা। তাদের হাতে কফিন রয়েছে। দিকা এই ক্রমলিন মানে আত্মা দেখে কেঁপে ওঠে। ইন্দোনেশিয়ার অনেক জায়গায় এদের লাপুর বলা হয়। দুটি গার্ডও এই আত্মাগুলো দেখতে পায়। এই সময়ে আমরা মেলি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে জিয়ার শৈশবের বন্ধু। মেলির মা আত্মাগুলো দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং মেলিকে একটি ক্যাবিনেটের ভেতর লুকিয়ে রাখে, কিন্তু আত্মাগুলো সেখানে পৌঁছে যায় এবং মেলির মাকে বাতাসে তুলে মেরে ফেলে। আর যে দুটি গার্ড ছিল তারাও মারা যায়। দিকা, সে একটি গাড়ির পিছনে লুকিয়ে আছে, সে ভয়ে নড়তেও পারছিল না। এমন সময় সেখানে জিয়া আসে। জিয়াকে দেখে দিকা ভয় বলে যে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে, নইলে সেই আত্মারা আমাদের মেরে ফেলবে। জিয়া বিরক্ত হয়ে তাকে জিজ্ঞাসা করে তোমাকে কি আমার নানা ব্রেনওয়াশ করে দিয়েছে যে তুমি আত্মাদের কথা বলছো? কিন্তু ঠিক তখনই একটি অদৃশ্য শক্তি দিকাকে বাতাসে তুলে নেয়। সে চিৎকার করতে থাকে এবং জিয়া শুধু তাকিয়ে থাকে। এমন সময় নাং সেখানে আসে। এখন তার হাতে একটি আয়না আছে। এই আত্মাদের আয়না দিয়ে দেখা যায়। সে আয়নার ভিতরে দেখে যে একটি কুমলিয়া দিকাকে ধরে রেখেছে। নাং শটগান দিয়ে গুলি চালায়, যা সরাসরি সেই কুমলিয়ার গায়ে লাগে। গুলিতে লবণ মিশ্রিত ছিল, যা আত্মাদের দূরে রাখতে পারে। এখন দিকা নিচে পড়ে যায় এবং নাং ও জিয়া দিকাকে নিয়ে পালিয়ে যায়। জিয়ার রাগ ফেটে পড়ে। সে নাংকে চিৎকার করে জিজ্ঞাসা করে এই সব কি হচ্ছে, আমাকে সত্য বলো। নাং কিছু বলে না এবং শুধু এগিয়ে চলতে বলে। তারা এগিয়ে চলতে থাকে এবং আয়নার সাহায্যে তারা আত্মাদের থেকে বাঁচতে থাকে।
কিন্তু এর মধ্যে দিকাকে আবার একটি ক্রোমলিন ধরে ফেলে আর নাম তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরে তারা আলাদা হয়ে যায়। এখন দিকা ও জিয়া লুকানোর জায়গা খুঁজছে। এমন সময় জিয়া বলে যে তারা তার বন্ধু মেলির বাড়িতে লুকাতে পারে। এরপরে তারা মেলির বাড়িতে চলে যায়। সেখানে তারা তার মায়ের লাশ দেখতে পায়। এই সময় ক্যাবিনেটের ভিতর থেকে আওয়াজ আসে, যার ভিতরে মেলি লুকিয়ে আছে। তারা এগিয়ে যায় এবং মেলিকে ক্যাবিনেটের ভিতর থেকে বের করে। দিকা তখন বলে যে তাদের এখান থেকে বের হতে হবে। তখন দিকা দূর থেকে কিছু একটা আসতে দেখে। তার মনে হয় এটি একটি গাড়ি, কিন্তু সেটি গাড়ি নয়, বরং ক্রোমলিন, এবং ক্রোমলিন তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। তা দেখে জিয়া কাঁদতে শুরু করে। সে খুবই শোকড হয়ে যায় এখানে কি ঘটছে তা দেখে, এবং সে বেহুশ হয়ে পড়ে যায়। অন্যদিকে আমরা প্রাপ্তকে দেখতে পাই এবং প্রাপ্তর বাড়িতে নাং আসে। সে তার কাছ থেকে এমুলেট চায়, অর্থাৎ তাবিজ, যা তাকে খারাপ শক্তির হাত থেকে রক্ষা করবে। কিন্তু প্রাপ্তর কাছে শুধুমাত্র একটি অ্যামুলেট আছে, তবুও সে নাংকে এমুলেটটি দিয়ে দেয়। নাংয়ের পরিকল্পনা হলো সে জিয়াকে বলবে তার বাবাকে মেরে ফেলতে, কারণ যদি তার নিজের রক্ত তাকে মারে তাহলে সে আবার ফিরে আসতে পারবে না, যেমনটা সে শুরুতে অভিশাপ দিয়েছিল যে শুধুমাত্র তার রক্তই তাকে মারতে পারবে, আর এই কারণেই তার অভিশাপ শেষ হতে পারে। এখন সে সল্টেড বুলেট এবং এমুলেট নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখি যে জিয়াকে ইয়াংতো অপহরণ করেছে, এবং ইয়াংতো সেই ব্যক্তি যে নাংয়ের সাথে মেলে সুগালিকদের এবং জারটকে মেরেছিল। সে জিয়াকে বলে যে সে তার জন্য অপেক্ষা করছিল এতদিন। সে দেখে যে জিয়ার গলায়ও একটি অ্যামুলেট রয়েছে যা তাকে রক্ষা করবে। সম্ভবত এটি তার নানা তাকে দিয়েছিলেন। এখন জিয়া জিজ্ঞাসা করে এই এমুলেট দিয়ে সে কি থেকে রক্ষা পাবে। তখন ইয়াংতো তাকে বলে যে তার বাবা এই গ্রামকে একটি অভিশাপ দিয়েছিলেন, যার কারণে সে এই এমুলেট দিয়ে রক্ষা পেতে পারে। সে তাকে পুরো ঘটনা বলে যে তার নানা তার বাবাকে মেরে ফেলেছিলেন তার গলা কেটে, কিন্তু সে এত সহজে শেষ হওয়ার মতো ছিল না, কারণ সে কালো জাদু জানতো এবং তার গলা কাটার আগে সে এই গ্রামকে শাপ দিয়েছিল যে যখনই তার রক্ত এই মাটিতে পড়বে তখনই তার অভিশাপ আবার জেগে উঠবে। আর যেদিন থেকে জিয়া এখানে এসেছে সেই দিন থেকে সুগালি আবার তার কবর থেকে ফিরে এসেছে, জিন্দা হয়ে গেছে, এবং সেটাও ক্রোমলিনে, অর্থাৎ যত সুগালি মারা গিয়েছিল তারা আবার ফিরে এসেছে। এবং এগুলো শুধু ক্রোমলিনই নয়, বরং সেই একই সুগালি যাদের শুরুতে পুঁতে ফেলা হয়েছিল, আর যে তাদের দেখে তার মৃত্যু নিশ্চিত। আর এই সব মৃত্যুর কারণ হলো জারট এবং জিয়া নিজেও, কারণ তার জন্যই এই অভিশাপ আবার শুরু হয়েছে। আপনার মনে আছে যে যখন জিয়া এখানে এসেছিল, সে যেই গ্রামের ভিতরে পা রেখেছিল পুরো পরিবেশ বদলে গিয়েছিল। অন্যদিকে আমরা প্রাপ্তর স্ত্রীকে দেখতে পাই। সে বলে যে তাদের কাছে শুধুমাত্র একটি অ্যামুলেট ছিল এবং সেটাও সে নাংকে দিয়ে দিয়েছে। সে কি তাকে না বলতে পারতো না? সে বলে যে এখন তাদেরকে কে বাঁচাবে, এবং তার কথা শেষ হওয়ার আগেই তাদের দরজায় কড়া নাড়া হয়, এবং দরজা খুলতেই প্রাপ্তর স্ত্রী দেখে যে ক্রোমলিন এসেছে। এখানে প্রাপ্তর স্ত্রীর কাছে ক্রোমলিন আসতে শুরু করে, কিন্তু প্রাপ্ত তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না, যার ফলে দুজনই নির্মমভাবে মারা যায়। এদিকে ইয়াংতো জিয়াকে তার বাবার সম্পর্কে সবকিছু বলে দেয়। তখন সে জিজ্ঞাসা করে যে তার বাবাকে জীবিত। তখন ইয়াংতো বলে যে জারটকে কেউ সহজে মারতে পারবে না, অর্থাৎ সাধারণভাবে তো মোটেও নয়। আর তাকে থামানোর জন্যই তার নানা অর্থাৎ নাং তার গলা কেটে তার বাকি শরীরকে আলাদা আলাদা জায়গায় পুঁতে দিয়েছিল, অর্থাৎ মাথাকে এক জায়গায় এবং বাকি অংশকে সম্পূর্ণ আলাদা জায়গায়। কিন্তু তাকে মারার একটি মাত্র উপায় আছে, এবং সেটা হলো জিয়া নিজে। জিয়াই তার বাবাকে শেষ করতে পারে, এবং এটি তার নিজের বাবার অভিশাপের কারণে ছিল, কারণ শুধুমাত্র জারটের নিজের রক্তই তাকে থামাতে পারে, অর্থাৎ জিয়া নিজেই। জিয়াকে তার বাবার দেহ খুঁজে বের করতে হবে এবং তার মাথা ও দেহকে একসাথে জোড়া লাগিয়ে কোনো ধারালো বস্তু যার উপর জিয়ার নিজের রক্ত লাগানো থাকবে
সেই বস্তু দিয়ে তাকে ছুরি মারতে হবে। তারপরই শেষ পর্যন্ত তার অভিশাপ শেষ হবে এবং সে মারা যাবে। এই পরিকল্পনা করছেন তার নানা। এটাই তার পরিকল্পনা যে সে জিয়ার মাধ্যমে তার বাবাকে মেরে ফেলবে। তাহলে সে ভালো মানুষ? তখন সে বলে যে তার নানা মোটেও ভালো মানুষ নন এবং বাস্তবতা হলো যে তিনি সুগালিকে আতঙ্ক ছড়ানোর জন্য বলেছিলেন, আর সে কখনোই গ্রামবাসীদের কথা ভাবেনি। আর জিয়া এখনো বেঁচে আছে কারণ সে সেই অ্যামুলেট পরে আছে যা আসলে জারটের দাঁত দিয়ে তৈরি করা হয়েছে, আর সেটাও সে শুধু নিজের এবং জিয়ার জন্য বানিয়েছে। বাকি সবাইকে সে মরার জন্য ছেড়ে দিয়েছে। ইয়ান তখন বলে যে সে ক্রোমলিনের জন্য নিজের চোখ নষ্ট করে ফেলেছে যাতে সে তাদের দেখতে না পায়। ইয়ান আরো বলে যে সে ক্রোমলিনের জন্য নিজেকে অন্ধ করে ফেলেছে যাতে সে তাদের দেখতেই না পারে, কারণ যে তাদের দেখে তার মৃত্যু নিশ্চিত। এখন জিয়া তাকে বলে যে সে তাকে এখান থেকে যেতে দিক যাতে সে এই সব কিছু থামাতে পারে। ইয়ান বলে যে কে তাকে থামাতে চায়, সে তো এই সব হতে দিতে চায়, কারণ এই গ্রামটা খারাপ লোকেদের ভর্তি এবং সেও তাদেরই একজন, আর তারা সবাই মরার যোগ্য কারণ তাদের লোকেরা অনেক ঠককে খুব খারাপভাবে মেরেছিল। এখানে ইয়ান জিয়ার দিকে বন্দুক তাক করে বলে যে তাকে মরতে হবে যাতে সে এই অভিশাপ শেষ করতে না পারে। আর যেই ইয়ান তার দিকে গুলি চালায়, জিয়া তাকে লাথি মারে, যার ফলে তার লক্ষ্য ভুল হয়ে যায়। এখন গুলির শব্দ শুনে নাং সেখানে চলে আসে এবং নাং ইয়ানকে মারতে মারতে জখম করে ফেলে। সে তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়া তাকে থামিয়ে দেয়। এরপর সে জিয়াকে নিয়ে চলে যেতে থাকে। জিয়া তাকে বলে যে সে সব কিছু জেনে গেছে এবং এই গ্রামটা তার কারণেই অভিশপ্ত হয়েছে। নাং তার হাত কেটে দেয় এবং রক্ত একটি চাকুর উপর লাগিয়ে দেয়। নাং তাকে বলে যে এই চাকু দিয়েই তাকে তার বাবাকে মেরে ফেলতে হবে। জিয়া বলে যে তার বাবা তার জন্য ভালো মানুষ ছিলেন। 10 বছর পর অবশেষে জিয়া তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এতদিনের অপেক্ষা, এতদিনের বিচ্ছেদ, সবকিছুর অবসান হবে আজ। কিন্তু সে জানে না এই সাক্ষাৎ শুধু তার বাবার মুখ দেখার জন্য নয়, বরং তাকে চিরতরে হারানোর জন্য হতে পারে। নাং অনেক আগেই সব ঠিক করে রেখেছে। তার শুধু একটাই শর্ত, জিয়াকে নিজ হাতে তার বাবাকে হত্যা করতে হবে। নাং বলে, তুমি যদি তাকে না মারো তাহলে আমি আমার হাতে তাকে শেষ করব। আমার শুধু তোমার রক্ত দরকার ছিল, আর সেটা আমি পেয়ে গেছি। নাংয়ের কথা শুনেই জিয়ার হৃদস্পন্দন থমকে যায়। এই কেমন নিষ্ঠুর শর্ত! সে কি পারবে এমন কিছু করতে? কোনো উত্তর দেওয়ার আগেই নাং তাকে টেনে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। সেখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। বাড়ির পেছনের উঠোনে মাটির নিচে চাপা পড়ে আছে তার বাবার নিথর দেহ। জিয়ার চোখে যেন বিস্ময় জমে ওঠে। তার মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন কেন এমন হলো? কিন্তু নাং এতদিন এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। আজ কি দেবে? এবার সে মুখ খোলে, ধীরে ধীরে, শান্ত অথচ দৃঢ় ও কণ্ঠে বলে, আমি যা করেছি তা এই গ্রামকে রক্ষা করার জন্য করেছি জিয়া। জিয়া বিশ্বাস করতে পারে না। গ্রামকে রক্ষা করতে গিয়ে তার বাবাকে হত্যা করতে হলো, ঠকদের নির্মমভাবে হত্যা করতে হলো, অথচ সেই নাঙই তো তাদের তাণ্ডব চালানোর অনুমতি দিয়েছিল। কিন্তু নাং আরো কিছু লুকিয়ে রেখেছে। সে বলে, তোমাকে আমি বহু বছর আগে শহরে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি এখানে ফিরলেই সব ওলটপালট হয়ে যাবে। তোমার ফেরার সঙ্গে সঙ্গে এই অভিশাপও ফিরে এসেছে। এবার জিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার মনে পড়ে যায় ইয়ানের কথা, এই গ্রাম এবং এর মানুষরা মরার যোগ্য। গ্রামবাসীরা জানত ঠকদের একের পর এক হত্যা করা হচ্ছে, তবুও তারা নীরব ছিল। কিন্তু কেউ কি এমন মৃত্যু ডিজার্ভ করে? রাগে ক্ষোভে ফুঁসতে থাকা জিয়া আর দেরি করে না। সে ধীরে ধীরে নিজের গলার অ্যামুলেট খুলতে শুরু করে। ঠিক তখনই তার নানা এগিয়ে আসে। এক মুহূর্ত দেরি হলেই হয়তো সব শেষ হয়ে যেত, কিন্তু সময়মতো তিনি তাকে ধরে ফেলে।
অন্যদিকে নাং প্রবেশ করে সেই জায়গায় যেখানে জারটের মৃতদেহ কবর দেওয়া ছিল। সে ধীরে ধীরে মৃতদেহটি তোলে, মাথা আর দেহ একসঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে ইয়ান ঝাঁপিয়ে পড়ে তার ওপর। নাং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইয়ান ক্ষিপ্ত হয়ে আঘাত চালিয়ে যায়। এদিকে জিয়া অনুভব করে তার চারপাশের সবকিছু যেন থমকে গেছে। তার সামনে তার বাবার আত্মা দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। তার বাবার আত্মা আবার নিজের দেহে ফিরে আসে এবং ঠিক তখনই সব বদলে যায়। জিয়ার বাবা, যে এতদিন এক আত্মা হয়ে ঘুরছিল, হঠাৎ করেই তার মানব দেহ ফিরে পায়। এদিকে ইয়ান ধীরে ধীরে জারটের সামনে আসে। তার চোখে এক অদ্ভুত পরিবর্তন। সে যেন এখন অনুশোচনায় ভুগছে। সে বলে, আমি দুঃখিত, কিন্তু এই ক্ষমা কি যথেষ্ট? জারট এক মুহূর্ত অপেক্ষা করে না। তার প্রতিশোধের আগুন এতটাই তীব্র যে সে ইয়ানকে চিরতরে শেষ করে দেয়। এরপর সে মুখোমুখি হয় নাংয়ের। নাং জানতো এই দিন একদিন আসবে। জারট তার দিকে এগিয়ে আসে আর ধীরে ধীরে বলে, তুমি কি জানো তুমি আমার সাথে কি করেছো? নাং নিশ্চুপ। জারটের কণ্ঠ ক্রমশ কঠিন হয়ে ওঠে। আমি ছিলাম এক কালো জাদুকর, কিন্তু যখন তুমি এটা জানতে পারলে, তুমি আমাকে থামালে না, বরং আমাকে আরো শক্তিশালী হতে সাহায্য করলে। জিয়া বিস্মিত হয়ে শোনে। নাংকুই তাহলে এই ভয়ঙ্কর অধ্যায়ের মূল কারণ? সেই কি জারটকে এই কালো পথে টেনে এনেছিল? কিন্তু নাম এবার মুখ খোলে। সে ফিসফিসিয়ে বলে, আমি একা ছিলাম না, আমাকে কেউ নির্দেশ দিয়েছিল, আমি শুধু আদেশ পালন করেছিলাম। কিন্তু প্রশ্ন হলো, এই নির্দেশ কে দিয়েছিল? এই রহস্যের কোনো সুস্পষ্ট উত্তর সিনেমার ভেতর দেওয়া হয়নি, তবে এটি নিয়ে অনেক তত্ত্ব আছে। ঠিক তখনই জিয়া ঘরের ভেতরে ঢোকে। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে তার বাবা। সে ধীরে ধীরে কাছে যায়, তারপর জড়িয়ে ধরে তাকে। তার কণ্ঠে করুণ অনুরোধ, বাবা, দয়া করে এইসব বন্ধ করো। আর কত মৃত্যু! কিন্তু ক্রমলিনের চোখে তখন এক অন্য রকম আগুন। সে ধীরে ধীরে বলে, এখন কিছুই থামবে না, যত কষ্টই হোক না কেন তা আমাকে শান্ত করতে পারবে না। আমি সবাইকে শেষ করব, এই গ্রামের প্রতিটি মানুষকে। জিয়া হতভম্ব হয়ে পড়ে। তার বাবা, সে কি এতটাই অন্ধ হয়ে গেছে? সে তার কথারও কোনো দাম দিচ্ছে না। জিয়া জানে এখন কেবল একটি উপায় বাকি। সে ধীরে ধীরে তার হাতে থাকা চাকুটি তোলে, নিজের রক্ত দিয়ে তা মেখে আছে। তারপর সে নিজের বাবার বুকে ছুরি বসিয়ে দেয়। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। তার বাবার চোখ বিস্ফারিত হয়ে যায়, তার শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং তারপর সব শেষ হয়ে যায়। ক্রমলিনের অস্তিত্ব ধ্বংস হয়ে যায় চিরতরে। জিয়া কেঁদে ফেলে, কিন্তু সময় নেই। সে দ্রুত তার নানাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু খুব দেরি হয়ে গেছে। তার নানা ইতিমধ্যেই প্রচন্ড আহত হয়ে পড়েছেন। এদিকে নামও বুঝতে পারে তার ভাগ্য হয়তো এর মধ্যেই লেখা হয়ে গেছে। সে কি সত্যি কেবল একজন আদেশ পালনকারী ছিল, নাকি তার হাতেই পুরো গ্রামের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়তো কারো কাছেই নেই। এবং তারপর এক অপ্রত্যাশিত মোড়। মেলি সেখানে এসে হাজির হয়। তার চোখে বিস্ময়, ক্রোধ এবং বিশ্বাসঘাতকতার ছাপ। সে সব শুনে ফেলেছে। জিয়া এই অভিশাপের কারণ। জিয়ার কারণেই তার মা মারা গেছে। ক্রোধে উন্মত্ত হয়ে মেলি বন্দুক তোলে। একটি গুলি ছুটে আসে, জিয়ার শরীরে বিঁধে যায়। সে ব্যথায় ছটফট করতে থাকে, কিন্তু ঠিক তখনই নাং এগিয়ে আসে। এক ঝটকায় মেলিকে আক্রমণ করে বসে। চোখের সামনে মৃত্যু নেমে আসে মেলির। মেলি চিরতরে শেষ হয়ে যায়, কিন্তু নাংও আরো বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তার শরীর ক্ষতবিক্ষত, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। তার নিঃশ্বাস ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। সব শেষ। জিয়া হতবিহ্বল হয়ে পড়ে। তার চোখের সামনে তার নানার মৃত্যু, কিন্তু তার নিজের অবস্থাও ভালো না। সে অনুভব করতে পারে জীবন তার ভেতর থেকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা ঝলকে মনে পড়ে তার চাকুর কথা। হ্যাঁ, চাকুটাই একমাত্র উপায়। সে দ্রুত সেই চাকু তোলে এবং এক মুহূর্ত দেরি না করে চাকুতে থাকা রক্ত শেখায়। চারপাশে নেমে আসে একগা ছমছমে নীরবতা।
তার দেহ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে, তার চোখ এক ভয়ঙ্কর আলোতে জ্বলতে থাকে, ঠিক তার বাবার মতো। কোথাও যেন এক নতুন শক্তি, না এক নতুন অভিশাপ তার দেহের ভেতর জেগে উঠেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং সে রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু লক্ষ্য করার মতো বিষয়, তার ক্ষতগুলো আপনা আপনি সেরে উঠছে। হ্যাঁ, তার বাবার কালো জাদুর শক্তি এখন তার মধ্যেও প্রবাহিত হচ্ছে। এটি কি এক নতুন দুঃস্বপ্নের শুরু? কিন্তু গল্প এখানেই শেষ না। মুভির শেষে দেখানো হয় অন্ধকারে একটি কালো গাড়ি এসে থামে। এক ব্যক্তি, একদম সুটটাই পরা, সে ধীর পায়ে এগিয়ে আসে। তার চোখে অদ্ভুত এক ঝলক। সে জারটের মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। সে বলে, তুমি অবশেষে আমার হাতে এলেছে। জারটের মৃতদেহকে তুলে নিয়ে যায়। তার কণ্ঠে এক রহস্যময় ইঙ্গিত। সে বহু বছর ধরে এই দেহের খোঁজে ছিল, কিন্তু কেন? তার উদ্দেশ্য কি এবং কি হতে চলেছে এরপর? বুম! এবং ঠিক এইভাবেই প্রমলিন শিয়ান ভিতের মুভির সমাপ্তি ঘটে। তাহলে কেমন লাগলো এই মুভির ব্যাখ্যা? ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই মুভি সম্পর্কে আপনার মতামত কি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, কারণ কালো জাদুর ছায়া এখনো শেষ হয়নি।